আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কুমিল্লায় এক নারীকে ধর্ষণের পর সেই ভিডিও ধারণকারী ৩ জন গ্রেফতার। এই ঘটনায় আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয়দাতার দাবি, ফেসবুকে উপদেষ্টা আসিফ মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ। জোটবদ্ধ ইসলামী দলগুলো হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি। সরারদি উদ্যানের মহাসমাবেশে মুফতি সৈয়দ রেজাউল করিম। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর দাবি। সংখ্যানুপাতিক হারে নির্বাচনের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত বা অনিশ্চিত করার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। এবং এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের আগে কোনো আলোচনা নয়, জানালেন ঐক্য পরিষদ নেতারা। কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে, দিনে ক্ষতি ২৬০০ কোটি টাকা বলছে ব্যবসায়ীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের পর ভিকটিমের ভিডিও ধারণ করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এতে গ্রেফতার ৩ জনের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। এদিকে এই ঘটনায় আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয়দাতাদের দায়ী করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রাতে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি জানান, তার এলাকায় লোকজন দেখা হলেই তাকে বলেন গণ অভ্যুত্থানের দেশ মুক্ত হয়েছে, কিন্তু মুরাদনগর আরো বড় মাফিয়াদের দখলে গেছে। এ সময় স্থানীয় প্রশাসন ধর্ষকদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, মূল মাফিয়াদের লাগাম টেনে না ধরা গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরো খারাপ হবে। এদিকে এই ঘটনায় বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের শিক্ষার্থীরা। রাতে হলের অনেক শিক্ষার্থী এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। জোটবদ্ধ ইসলামী দলগুলো হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। রাজধানীর সরারদি উদ্যানে আয়োজিত মহাসমাবেশে তিনি একথা বলেন। সমাবেশে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান এনসিপি সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেন, নির্বাচনের আগে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশকে কেন্দ্র করে সারা দেশ থেকে আসা লাখো মানুষের অংশগ্রহণে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয়েছে জনসমুদ্রে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণহত্যার বিচারের দাবিতে সমাবেশে কখনো রোদে পুড়ে আবার কখনো বৃষ্টিতে ভিজে সমাবেশ সফল করেন কর্মী সমর্থকরা। বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠনের নেতা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সমাবেশে উপস্থিত ছিলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রধান উপদেষ্টার কিছু ভূমিকায় জনগণের মধ্যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন, বিং এ হেড অফ দি গভর্নমেন্ট একটা কথা বলবেন, রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন, কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন। এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, মৌলিক সংস্কার নিয়ে গড়িমসি করা হবে জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানির শামিল। মৌলিক সংস্কারে কেউ কেউ গড়িমসি করছেন, এটা জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা। স্বৈরাচার তৈরির রাস্তা খোলা রাখা যাবে না। সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। এবার ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে বড় প্রত্যাশা তৈরি হয়েছে। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি। মঞ্চে যারা আছে যদি মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি, আগামীতে ক্ষমতায় যাবে ইসলাম, ক্ষমতায় যাবে ইসলাম। এ সময় এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা বলেন, আগামী জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে করা, রাষ্ট্র সংস্কার ও গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার নিশ্চিত করা ছাড়া জাতীয় নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশকে যদি নতুন কাঠামোতে পরিচালিত করতে হয়, অবশ্যই পিআর পদ্ধতির বাস্তবতা নিয়ে আমাদের সকলকে গভীরভাবে ভাবনা করতে হবে। বাস্তবায়নের পথ আমাদেরকে অন্বেষণ করতে হবে। আমাদের এই বাংলাদেশের
24-এর অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে, ওই খুনিদের বিচারের প্রশ্নে, রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে। তাই আমরা বলতে চাই, কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না। সমাবেশে নেতারা জুলাই অভ্যুত্থানের ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান। মানুষের এই উপস্থিতি বলে দিচ্ছে নতুন এই বাংলাদেশের নতুন কারো নেতৃত্ব দরকার। তারা বলছেন এদেশে অন্যায়, অনিয়ম ও দুর্নীতি বন্ধের জন্য ইসলামিক কোনো দলের ক্ষমতায় আসা উচিত। তাই সকল ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার জোর আহ্বান জানান তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সংখ্যানুপাতিক হারে নির্বাচনের নামে জাতীয় নির্বাচনে বিলম্বিত বা অনিশ্চিত করার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জিয়াউর রহমান যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রপ্রধান স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তিনি বলেন, সংখ্যানুপাতিক হারে জাতীয় নির্বাচনের বিষয়ে সংস্কার কমিশনের বৈঠকে কোনো ঐকমত্য হয়নি। সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব সবাই মেনে নেবে এমনটা ভেবে থাকলে কখনো সংস্কার প্রশ্নের সমাধানে আসবে না। সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয়। উল্লেখ করে বিএনপি এ নেতা বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সময়ের প্রয়োজনে এটি চলতেই থাকবে। এই প্রশ্নগুলোর উত্তর অলমোস্ট কারোই জানা নাই। সংস্কার কমিশনে আমাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে, সেই পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐকমত পাইনি। আনুপাতিক হারে নির্বাচনের ক্ষেত্রে কোন সংসদীয় এলাকার ভোটারগণ জানবেন না যে কে তাদের এমপি হবে। তাছাড়া তাদের এমপিদের কাছে তারা যে যাবেন, তারা নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না। আর আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন, তাদের একটা উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটি উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া। চেয়ারম্যানের পদত্যাগের আগে সরকারের সাথে আলোচনার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাকর্মীরা। শনিবার দুপুরে ব্রিফিংয়ে সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক এই ঘোষণা দিয়ে রোববারও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেন। এ সময় তিনি জানান, আন্দোলনকারীরা ব্যবসায়ীদের প্রতিপক্ষ নয়। এদিকে আন্দোলন চললেও আন্তর্জাতিক যাত্রী সেবা এর আওতামুক্ত রয়েছে। রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আগারগাঁওয়ে মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করে বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য রাজস্ব কর্মকর্তা ও কর্মচারী। অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এলেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই রাজস্ব ভবন এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। আন্দোলনকারীদের এনবিআর ভবনে ঢুকতে বাধা দিলে তীব্র রোদ ও বৃষ্টি উপেক্ষা করে সড়ক ও ফুটপাতে অবস্থান নেন তারা। আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এটা আসলে এনবিআর ইতিহাস তথা সারা বাংলাদেশের ইতিহাসে এটি একটি ন্যাক্কারজনক, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এনবিআর সংস্কার ইস্যুতে যে কোনো সময় অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে রাজি বলে জানান আন্দোলনকারীরা। তবে চেয়ারম্যানকে অপসারণের আগে কোনো আলোচনা নয় বলে জানান তারা। সকল অংশীজনকে সাথে নিয়ে আমরা যেন এই অর্ডিন্যান্স সংশোধন করতে পারি, সেই বিষয়ে আপনাদের সহযোগিতা চাই, সরকারের সহযোগিতা চাই। এদিকে ব্যবসায়ীরা এনবিআর চেয়ারম্যানের অপসারণ না করার ব্যাপারে যে বিজ্ঞপ্তি দিয়েছে তার সমালোচনা করে এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সংস্কার ঐক্য পরিষদের নেতারা। কি কারণে পতিত ফ্যাসিবাদী সরকারের দোসর একজন আমলার অপসারণ ব্যবসায়ী সমাজ কাম্য নয় বলেছেন, সেটি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে তারা খোলাসা করেননি। জাতীয় রাজস্ব বোর্ড গড়ার লক্ষ্যে সার্বিক সংস্কার, রপ্তানি আয় বৃদ্ধি ও রাজস্ব আহরণে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ ব্যতীত ভিন্ন কোনো পথ খোলা নেই। ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়নকারী এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য এনবিআর এর সকল অফিসে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সংস্কারের নামে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে প্রতিদিন অর্থনীতিতে প্রায় ২৬০০ কোটি টাকার ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এনবিআর এর অচলাবস্থা নিয়ে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার, বিজিএমএ, বিকেএমএ, বিটিএমএ সহ ১১টি শীর্ষ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের যৌথ সংবাদ সম্মেলনে অর্থনীতি ও ব্যবসায়ীদের জিম্মি করা হচ্ছে জানিয়ে তারা বলেন, এই আন্দোলন ক্ষমতা এবং টাকা বণ্টনের আন্দোলন। দেশের অর্থনীতির স্বার্থে আলোচনার মাধ্যমে দ্রুত এই সংকট সমাধানের দাবি জানিয়েছেন তারা। রিপোর্ট করছেন শারফুল আলম। রাজস্ব খাতের সংস্কার ও এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে মার্চ টু এনবিআর কর্মসূচি করছেন আন্দোলনরত কর্মকর্তারা। 14 মে থেকে টানা কলম বিরতি ও সবশেষে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে ব্যাহত হচ্ছে রাজস্ব প্রদান সহ আমদানি রপ্তানি প্রক্রিয়া। অর্থ বছরের শেষের দিকে রাজস্ব জমা দেওয়ার হার বাড়লেও বর্তমান প্রেক্ষাপটে তাও ব্যাহত হচ্ছে জানিয়ে ব্যবসায়ী নেতারা শর্ত ছাড়া এনবিআর কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানান। বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম্মি। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। প্রতিদিন হলো ২৫০০ থেকে ২৬০০ কোটি টাকার মতো ডিসরাপশন হচ্ছে এবং এটা যে রিকারিং এফেক্ট সেটা হলো এনর্মাস। এনবিআর আধুনিকায়নে চেয়ারম্যানের অপসারণ কোনোভাবেই কাম্য নয় জানিয়ে চলমান সংকট মোকাবেলায় সরকার চাইলে ব্যবসায়ীরা মধ্যস্থতা করতে আগ্রহী বলেও জানান উদ্যোক্তারা। ব্যবসায়ীরা এনবিআর আন্দোলনে ইন্ধন দিচ্ছেন অর্থ উপদেষ্টার এমন বক্তব্যেরও নিন্দা জানান তারা। পুরো কাস্টমস বন্ধ হয়ে যেতে পারে, আমার জানা মতে পৃথিবীতে অন্য কোনো দেশে এরকম উদাহরণ নাই যুদ্ধ ছাড়া। এটা হতে পারে না, এটা একটা বড় বিপর্যয় আমাদের জন্য, পুরো ইকোনমি বন্ধ হয়ে যাবে। অ্যাজ এই ধরনের একটা আত্মঘাতী সিদ্ধান্ত এনবিআর এর অফিসিয়ালরা কখনোই নেওয়া উচিত, তারা তো এই দেশের নাগরিক। চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে এনবিআর এর আন্দোলন বন্ধ না হলে আমদানি রপ্তানি বাণিজ্যে প্রতিনিয়ত ক্ষতির পরিমাণ বাড়বে বলেও আশঙ্কিত তারা। দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সবকিছু। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সরকারি প্রতিষ্ঠান তরুণ প্রজন্মকে প্রতিহত করতে পারে বাংলাদেশে এমন কোনো শক্তি নাই বলে দাবি করেছেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। আগামী নির্বাচনে বুলেট নয় ব্যালটের শক্তি বিজয়ী হবে। গণমাধ্যমে ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনতে স্বাধীন মিডিয়া কমিশন গঠনের দাবি জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে এনসিপির অঙ্গ সংগঠন ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে হবে। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বড় ব্যবসায়ীদের সাথে রাজনৈতিক দলের নেতাদের সমঝোতার মাধ্যমে দেশে মাফিয়া রাজত্ব তৈরি হয়। দেশ গঠনে মিডিয়া, ব্যাংক ও ব্যবসায়ী মাফিয়া চক্র ভাঙতে হবে। বড় বড় দলের সামনে এখন আমরা দাঁড়িয়ে গিয়েছি, একটি দল গিয়েছে, আরেকটি বড় দল আমাদেরকে ধরার জন্য অপেক্ষায় আছে। হাজার ধরনের কিন্তু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরাও যাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা পার্লামেন্টে যাব এবং সরকার গঠন করব। এটাতে বাংলাদেশের 18 কোটি মানুষের কোনো সন্দেহের কোনো অবতারণা রাখার প্রয়োজন নেই। আমরা বলেছিলাম বাংলাদেশে একটা বুলেটের রেভলিউশন হয়েছে, আগামীতে হলো ব্যালটের রেভলিউশন হবে। এই তরুণ প্রজন্মকে সেই ব্যালটের রেভলিউশনে বাংলাদেশের কোনো শক্তি নাই যারা প্রতিহত করতে পারবে। ইনশাআল্লাহ আমরা জয়ী হব। 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থনীতিতে পড়ালেখা শেষে শিক্ষকতা দিয়ে পেশাগত জীবন শুরু করলেও বিশ্বব্যাপী খ্যাতি পান সামাজিক ব্যবসার দিকপাল হিসেবে। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে প্রথম বাংলাদেশি হয়ে নোবেল পুরস্কার লাভ করে পুরো দেশকে গর্ব করার উপলক্ষ এনে দেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন এই নোবেল বিজয়ী। আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মৌলিক সংস্কার নিশ্চিত করে দেশের সুষ্ঠু নির্বাচন আয়োজনই এখন তার বড় চ্যালেঞ্জ। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসার মাধ্যমে দরিদ্রতার বিরুদ্ধে লড়াকু এই মানুষটি এখন লড়াই সংগ্রাম করছেন নতুন বাংলাদেশ গড়তে। শিক্ষক, সামাজিক ব্যবসার দিকপাল কিংবা নোবেল বিজয়ী, সবকিছু ছাপিয়ে তার এখন বড় পরিচয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা।
বৈষম্যহীন বাংলাদেশের ভিত্তি রচনার নেতৃত্ব দিচ্ছেন এই নোবেল বিজয়ী। আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে। পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা ওত পেতে বসে আছে আমাদের ছোবল মারার জন্য। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলে শিক্ষার্থী, সুশীল সমাজ ও রাজনৈতিক দলের আহ্বানে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের হাল ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে বিচার, সংস্কার ও নির্বাচন তার সরকারের প্রধান ম্যান্ডেট হলেও অভ্যুত্থান পরবর্তী সময়ে নানা পক্ষের দাবি আদায়ের আন্দোলন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ডক্টর ইউনূসের সরকারকে। নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে কিংবা সরকারের সাথে দূরত্ব তৈরি হলেও আবার ক্ষণিকের মধ্যেই এক টেবিলে এক কাতারে আসে নোবেল বিজয়ীর ক্যারিশম্যাটিক নেতৃত্বে। এরকম আগ্রহ নিয়ে সবাই যদি আমরা বসি, নিশ্চয়ই একটু ভালো কিছু এর মধ্যে থেকে আসবে। 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইউনূস। অর্থনীতিতে পড়ালেখা শেষ করে পেশাগত জীবন শুরু করেন শিক্ষকতা দিয়ে। পরে দরিদ্র মানুষের জীবনমান পাল্টাতে চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে শুরু করেন নতুন এক লড়াই। সামাজিক ব্যবসার মাধ্যমে দরিদ্রতার বিরুদ্ধে তার এই লড়াই কেবল দেশে নয়, ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। জোবরা গ্রামের নবযুগ খামার থেকে পর্যায়ক্রমে 1976 সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। পরে এই ব্যাংককে সাথে নিয়ে শান্তিতে নোবেল পান তিনি। ভূষিত হন বিশ্বের প্রায় 150 পুরস্কারে। এই তত্ত্বকথার চাইতে সরাসরি মানুষের সাহায্যে এগিয়ে আসা বরং ভালো একটা মানে। তবে নিজ দেশেই 1.5 দশকেরও বেশি সময় ধরে কোণঠাসা ছিলেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের। বিভিন্ন মামলায় আদালতে বারবার হাজিরা দিতে হয়েছে অধ্যাপক ইউনূসকে, ছিলেন গ্রেপ্তারের আশঙ্কায়ও। এর আগে নোবেল পুরস্কার অর্জনের মাত্র 5 মাসের মাথায় 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দল গঠনের কার্যক্রম শুরু করে পরে পিছু হটেন তিনি। এরপর 2009 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এলে রোষানলে পড়েন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে কখনো সরকারের তীব্র সমালোচনা শোনা যায়নি নোবেল বিজয়ীর কণ্ঠে। কেবল সামাজিক ব্যবসা নয়, দরিদ্রতা, বেকারত্ব ও কার্বন নিঃসরণ দূর করে 3-0 পৃথিবী করা তার তত্ত্ব কার্যকর মডেল হিসাবে প্রশংসিত বিশ্বজুড়ে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচিত সরকার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন না করলে বিরোধী শক্তি দাঁড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে বিচারের মুখোমুখি দাঁড় করানোর কথা বলেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মিজান শাহজাহানের রিপোর্ট। তরুণ ভোটাররাই আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শীর্ষক বিতর্কে অংশ নেয় ইডেন মহিলা কলেজ ও ইস্টার্ন ইউনিভার্সিটি। বিতর্কের মূল্যায়ন পর্বে ডাকসুর সাবেক বিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধাদের জয়গান গাইতেই হবে। তবে জাসদের পরিণতি স্মরণ করিয়ে দিয়ে এনসিপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আবেগের বশবর্তী হয়ে হটকারিতা করলে ইতিহাস ক্ষমা করবে না। এনসিপির মধ্যে বেশ অসংলগ্নতা দেখি কথাবার্তায়। এক নেতা একটা বলে, আর নেতা তাকে বিরোধিতা করে কথা বলে। এগুলো আমাদের নলেজের মধ্যে আসে না। দলটাকে সলিড দেখাতে হবে। মানুষ দেখবে যে ঐক্যবদ্ধ আছে, মানুষ দেখবে যে ঠিক ডিরেকশন দিচ্ছে, এবং সেরকম করলে এটার ভবিষ্যৎ আছে। হটকারিতা, আবেগ আর ওই যে অ্যাংরি ইয়াং মানের ভূমিকা নিলে দল দাঁড়াবে না। ছায়া সংসদের স্পিকার ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বেগম খালেদা জিয়ার দক্ষ নেতৃত্ব দেশকে বারবার সংকট থেকে রক্ষা করেছে। যেহেতু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল ধরনের মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলার নিষ্পত্তি হয়েছে, তিনি যাতে আগামী জাতীয় নির্বাচনে, দেশবাসী আশা করে তিনি যাতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন। বিগত সময়ের মতো বেগম খালেদা জিয়া ব্যাপক ভোটের ব্যবধানে বাংলাদেশে পুনরায় তিনি নির্বাচিত হবেন। নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করার দায়ে জড়িত সকলের বিচার দাবি করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। আর মাহমুদুর রহমান মান্না বলেন, স্বৈরাচার শেখ হাসিনার বিচার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, তাদের বিচার সম্পন্ন হওয়া পর্যন্ত তারা কোনো নির্বাচন করতে পারবেন না।
এই ফেব্রুয়ারির মধ্যে বিচার শেষ হয়ে যাবে, কয় বছর লাগে কে জানে। অতএব তারা নির্বাচন করতে পারছে না। খায়রুল হক যিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে একক ব্যক্তির নেতৃত্বের কাছে মাথা নত করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দিয়েছিলেন, সেই খায়রুল হক কিভাবে দেশ থেকে পালিয়ে গেল। আমি আশাবাদ ব্যক্ত করতে চাই, খায়রুল হক যেখানেই থাকুক না কেন, ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে তাকে ফিরিয়ে এনে তার কাছ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তার কাছে জানা হোক সেই বিচারের রায় তিনি কিভাবে লিখেছেন, কার নির্দেশে লিখেছেন, কেন লিখেছেন, কি সুবিধা তিনি পেয়েছেন। বিতর্কে বিজয়ী হয় ইডেন মহিলা কলেজ। পরে তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। প্রায় 2.5 ঘন্টা খুলনা প্রেস ক্লাবে অবরুদ্ধ থাকার পর আন্দোলনকারী ছাত্র জনতার সাথে আলোচনা শেষে মুক্ত হয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আন্দোলনকারীরা গত 4 দিন থেকে খুলনায় পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবি জানিয়ে আসছিল। বিকেল 6টায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের আহ্বানে খুলনা প্রেস ক্লাব পরিদর্শনে আসেন। এ খবর পেয়ে আন্দোলনকারীরা প্রেস ক্লাবের প্রধান ফটকে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। খবর পেয়ে সেনা ও নৌবাহিনীর সদস্যরা প্রেস ক্লাবে অবস্থান নেন। এ সময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও প্রশাসনের অনুরোধে আন্দোলনকারীরা প্রেস ক্লাবের হুমায়ুন কবির মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে তাদের দাবি তুলে ধরেন। বিষয়টি প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টিতে আনার প্রতিশ্রুতিতে আন্দোলনকারী রাত 8:30 নাগাদ তাদের অবরোধ তুলে নেন। পরে তিনি প্রেস ক্লাব চত্বর ত্যাগ করেন। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে জুলাইয়ের সামাজিক চুক্তি জুলাই সনদের জরুরত শীর্ষক মতবিনিময় সভা। চট্টগ্রাম প্রেস ক্লাবের সহযোগিতায় এই মতবিনিময় সভার আয়োজন করে জুলাই নেটওয়ার্ক। সভার বক্তারা জুলাই অভ্যুত্থানকে রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ হিসেবে চিহ্নিত করে বলেন, কার্যকর ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের জন্য জুলাই সনদ প্রণয়ন অপরিহার্য। এ সময় জুলাই সনদে জুলাইয়ের শহীদদের স্বীকৃতি, আহতদের পুনর্বাসন ও নিরাপত্তা, নতুন সংবিধান বা জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি সহ বেশ কিছু বিষয় রাখার প্রস্তাবনা দেওয়া হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর রাজি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু সহ আরও অনেকে। রাজধানীর ঢাকা বনশ্রীতে চালু হলো সনি স্মার্টের শোরুম। আফতাবনগর, রামপুরা, বনশ্রী এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের হাতের নাগালে এখন সনির জেনুইন ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা। বনশ্রীতে ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কম্পিউটার সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। এই সময় অন্যান্যদের মধ্যে সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, সনি স্মার্টের হেড অব সেলস সারওয়ার জাহান চৌধুরী, হেড অব মার্কেটিং আজাদ রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে বনশ্রী শোরুম থেকে টিভি কিনলেই প্রথম 50 জন ক্রেতা পাচ্ছেন বিশেষ মূল্য সুবিধা সহ নিশ্চিত উপহার জেতার সুযোগ। চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সামার 2025 সেমিস্টারের 6 জন শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান করেছে কোরিয়ান শিল্পগোষ্ঠী ইয়োয়াং কর্পোরেশন। কোরিয়ান ইপিজেটের ইয়োয়াং কর্পোরেশন মিলনায়তনে ইয়োয়াং CIU একাডেমি এক্সেলেন্স স্কলারশিপ অ্যান্ড প্লেসমেন্টস প্রোগ্রামের শুভ সূচনা শীর্ষক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কলারশিপ সনদ তুলে দেন ইয়োয়াং কর্পোরেশন এবং কোরিয়ান ইপিজেটের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কিয়াক হোং। এ সময় তিনি বলেন, বাংলাদেশের তরুণরা অসাধারণ মেধাবী ও পরিশ্রমী। এ সকল প্রতিভাবান শিক্ষার্থীদের বিশ্বমানের কর্পোরেট লিডার হিসেবে গড়ে তুলতে তিনি সবসময় পাশে থাকবেন বলেও জানান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CIUর বোর্ড অব ট্রাস্টিসের চেয়ারম্যান লুৎফে M আইয়ুব, ট্রাস্টি মির্জা মোহাম্মদ জামশেদ আলী সহ আরও অনেকে। এবার খেলার খবর। কলম্বো টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশকে মাত্র 139 রানে অল আউট করে ইনিংস এবং 78 রানে জয় পেল শ্রীলঙ্কা। এই জয়ে 2 ম্যাচ সিরিজটি 1-0 ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা। প্রথম ইনিংসে বাংলাদেশের 247 রানের জবাবে 458 রানে অল আউট হয়েছিল শ্রীলঙ্কা। ম্যাচ ও সিরিজ সেরা হন পাথুম নিশাঙ্কা। সিরিজ হারার পর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। পরাগ আরমানের রিপোর্ট। Dananjay De Silva
ইনিংস হারের সংখ্যাটা আগের দিনই ছিল, সেটা বাস্তবায়ন হতে সময় লাগলো মাত্র 30 মিনিট। কদিন ধরে টেস্ট মর্যাদা পাওয়ার রজত জয়ন্তী উৎসব করছে বিসিবি। এমনি সময়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের 22তম ইনিংস ব্যবধানে হারের খবর এলো ভারত মহাসাগরের পার থেকে। আগের 6 উইকেট 115 রান নিয়ে খেলতে নেমে দিনের পঞ্চম বলে লিটন দাসকে প্যাভিলিয়নে ফেরান প্রভাত জয়সূরিয়া। 14 রান করে বিদায় নেন লিটন। নাইম হাসানের পর তাইজুল ইসলামকে ফিরতি ক্যাচে পরিণত করে নিজের 5 উইকেট তুলে নেন প্রভাত। শেষ পর্যন্ত 133 রানে গুটিয়ে যায় টাইগাররা। ব্যাটিং ব্যর্থতায় তাইজুল ইসলামের অলরাউন্ড পারফরম্যান্সও বিফলে যায়। প্রথম ইনিংসে বাংলাদেশের 247 রানের জবাবে 458 রানে অল আউট হয়েছিল শ্রীলঙ্কা। এই জয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি 9 বার বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারের লজ্জায় ফেলল লঙ্কান সিংহরা। টেস্ট সিরিজ হারের পর নাজমুল হাসান শান্তর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা গোদের উপর বিস্ফোরণের মতোই আসে বাংলাদেশ শিবিরে। শান্ত জানান, ক্রিকেটে আলাদা আলাদা অধিনায়ক বুদ্ধিমানের মতো কোনো সিদ্ধান্ত নয়। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না, এবং আমি একটা জিনিস একটু ক্লিয়ারলি সবাইকে মেসেজটা দিতে চাই, এটা কোনো পার্সোনাল কোনো কিছু না, ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি। 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে, সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি। বাট যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা 3টা ক্যাপ্টেনই তারা রাখবে, সেটা একদমই টোটালি তাদের ডিসিশন। টেস্ট সিরিজ শেষে এবার ওয়ানডে সিরিজের পালা। আগামী 2 জুলাই কলম্বোতেই 3 ম্যাচের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু দল। পরাগ আমান, এটিএন বাংলা। এএফসি অনূর্ধ্ব 23 ও এএফসি অনূর্ধ্ব 19 টুর্নামেন্টের জন্য মেধাবী ফুটবলারের সন্ধানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী ফুটবলারদের নিয়ে বাফুফে আয়োজিত ট্রায়াল শুরু হয়েছে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে 3 দিনের এই ট্রায়ালে 48 জন প্রবাসী ফুটবলার অংশ নিচ্ছেন। তাদের ফিটনেস, রানিং, শুটিং এবং পাসিং থেকে শুরু করে অন্যান্য যোগ্যতা পর্যবেক্ষণ করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ও বাফুফে নিযুক্ত কোচরা। ডেনমার্ক প্রবাসী সাকিব মাহমুদ এই ট্রায়ালের সমন্বয়ক হিসেবে কাজ করছেন। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। কুমিল্লায় এক নারীকে ধর্ষণের পর ভিডিও ধারণকারী 3 জন গ্রেফতার। এ ঘটনায় আওয়ামী সন্ত্রাসীরাই দায়ী। ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ। জোটবদ্ধ ইসলামী দলগুলো হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি। সরারদি উদ্যানের মহাসমাবেশে মুফতি সৈয়দ রেজাউল করিম। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর দাবি। সংখ্যানুপাতিক হারে নির্বাচনের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত বা অনিশ্চিত করার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। এবং এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের আগে কোনো আলোচনা নয়, জানালেন ঐক্য পরিষদ নেতারা। কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে, দিনে ক্ষতি 2600 কোটি টাকা বলছে ব্যবসায়ীরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।